আজকের ক্লাসে আমরা আলোচনা করব হ্যাবিটেট এবং নিচ কনসেপ্ট। দেখো, ইকোলজিতে হ্যাবিটেট এবং নিচ এই দুটো কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ। প্রথম বলি যে হ্যাবিটেট মানে কি। হ্যাবিটেট কথাটার বাংলা হলো বসতি, অর্থাৎ যে অঞ্চলে কোনো জীব বসবাস করে, অর্থাৎ শুধু থাকে, থাকার জন্য যে জায়গাটাকে সে ব্যবহার করে সেটাকে আমি তার বসতি বা বসতি বা হ্যাবিটেট আমরা বলতে পারি। অপরদিকে নিচ, এটাকে বিভিন্নভাবে স্পেল করা হয়, নিচ বা নিস, কেউ বলে নিচে, যাই বলো না কিনা, এর মানে হচ্ছে যে অঞ্চলে কোনো জীব বসবাস করে এবং তার কার্যকরী ভূমিকা পালন করে। অর্থাৎ শুধু বসবাস করলেই হবে না, তার ফাংশনাল অ্যাসপেক্ট সে যেই জায়গাটাতে করে সেটাকে আমরা বলবো নিচ। অর্থাৎ দেখো, তোমরা যদি আমি একটা উদাহরণে যাই, যে তুমি ধরো পুরুলিয়া শহরে বসবাস করো, যদি গোটা পুরুলিয়া শহরটাকে তোমার আমি হ্যাবিটেট ভাবি, মানে হ্যাবিটেটটা একটু তুলনামূলকভাবে বড় রেঞ্জে, অর্থাৎ যেটা তোমার বসবাসের অঞ্চল, সমগ্র অঞ্চলটাকে আমি বলতে পারি হ্যাবিটেট। সেখানে দাঁড়িয়ে ওই পুরুলিয়া শহরের কিন্তু সমস্ত জায়গা তুমি তোমার কাজের জন্য ব্যবহার করো না। তুমি হয়তো স্কুল যাওয়ার জন্য একটা জায়গায় যাও, তুমি তোমার বাড়িতে থাকো, তাহলে তোমার বসবাসের জন্য বাড়িতে থাকো, তাহলে তোমার বাড়ি, তোমার স্কুল, হয়তো যে দোকানপাটে বাজার করো, সেই সমস্ত জায়গাগুলোকে আমি বলতে পারি নিচ, অর্থাৎ নিচের মধ্যে সেই জায়গাটা পড়বে যে জায়গাটাতে তুমি তোমার কার্যকরী ভূমিকা পালন করছো। তাহলে কোনো একটা জীবের ক্ষেত্রেও সেই কথাটা প্রযোজ্য, অর্থাৎ যে জায়গায় সে বসবাস করে এবং তার কার্যকরী ভূমিকা পালন করে। বিজ্ঞানী ওডাম এইটাকে একটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। বিজ্ঞানী ওডাম হ্যাবিটেটকে বলেছেন অ্যাড্রেস বা ঠিকানার সাথে তুলনা করেছে। অর্থাৎ অ্যাড্রেস, ধরো তুমি কোথাও বাইরে গেছো, তোমাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় থাকো, তুমি বলবে আমি পুরুলিয়া শহরে থাকি, আমি পুরুলিয়ায় থাকি। কিংবা তুমি রাজ্যের বাইরে গেছো, তুমি কোথায় থাকো, পশ্চিমবঙ্গে থাকি। আমরা এভাবে কিন্তু বলে থাকি। তাহলে হ্যাবিটেট হচ্ছে সমস্ত অ্যাড্রেসটাকে আমি হ্যাবিটেট বলতে পারি। কিন্তু ওডাম বলছেন যে নিচ হচ্ছে তার প্রফেশন, অর্থাৎ প্রফেশনাল এরিয়া, যে জায়গাটা তার প্রফেশনের জন্য বা কাজের জন্য, প্রফেশন বা কাজ। তাহলে ওডাম তুলনা করছেন নিচকে প্রফেশনের সাথে এবং হ্যাবিটেটকে অ্যাড্রেসের সাথে। এটা একটা খুব সুন্দর তিনি তুলনা করেছেন যে অ্যাড্রেসটা হচ্ছে তার বসতি, প্রফেশনটা হচ্ছে নিচ। অর্থাৎ আমি যদি একটু ওয়াইল্ড অ্যানিমালের কথায় আসি, ধরো আমি এইটা একটা বনভূমি, ধরো এইটা একটা বনভূমি অঞ্চল, তাহলে এখানে বাঘ, সিংহ ইত্যাদি বিভিন্ন থাকে। তাহলে এই যে সমস্ত বনভূমিটা, এইটা হচ্ছে ধরে নাও এটা, এখানে বাঘ থাকে, আমি একটা উদাহরণ দিলাম, বাঘ থাকে বা সিংহ থাকে। তাহলে বাঘের হ্যাবিটেট হচ্ছে এই পুরোটা, আমি রেড মার্ক এরিয়াটাকে বলতে পারি হ্যাবিটেট। কার? বাঘ, সিংহ, এরা সবাই এই জঙ্গলে থাকে। তাহলে এই পুরোটাই হচ্ছে তাদের হ্যাবিটেট। কিন্তু দেখা যাবে যে কার্যকরী ক্ষেত্রে বিভিন্ন ফাংশনাল অ্যাসপেক্ট থেকে হয়তো এই বাঘটা তার খাদ্য সংগ্রহের জন্য এই জায়গায় সে খাদ্য সংগ্রহ করে এবং রিপ্রোডাকশনের জন্য হয়তো এই রকম দিকটা ব্যবহার করে, আবার হয়তো এই পাশটা সে আসে কোনো কারণে, হয়তো এই পুরো অংশটা কিন্তু বাঘ তার কার্যকরী ভূমিকার জন্য গ্রহণ করে। তাহলে আমার এই পুরো রেড মার্ক এরিয়াটা যদি হয় হ্যাবিটেট, তাহলে আমার এই গ্রিন মার্ক যে এরিয়াটা, এইটাকে আমি বলতে পারবো নিচ, NICH, নিচ বা নিচে বা নিচে। তাহলে নিচ হচ্ছে অনেকটা প্রফেশনাল এরিয়া, যে জায়গাটাতে সে তার মূল ভূমিকাগুলো পালন করছে। অর্থাৎ বাঘ, আমি এখানে একটা উদাহরণই রাখলাম, সবাইকে রাখছি না। তাহলে বাঘের, আমি যদি বনভূমিটা, পুরো রেড মার্ক এরিয়াটাই, পুরো বনভূমিটা হচ্ছে আমি বাঘের হ্যাবিটেট বলতে পারি বা বসতি বলতে পারি। কিন্তু বাঘ হয়তো সব জায়গায় থাকে না, এই যে বনের একদম ধারের দিকে সবসময় বাঘ যায় না, তুমি গেলে দেখতে পাবে না। কিন্তু বাঘকে পেতে গেলে তোমাকে যেটা করতে হবে কি, এই গ্রিন মার্ক এরিয়াটার মধ্যে যেতে হবে।
সো এই রেড মার্ক এরিয়াটাকে যদি আমি তার হ্যাবিটেট বলি, অর্থাৎ এই পুরোটাতে সে বসবাস করতেই পারে, এটা পুরোটাই তার বসতি হিসেবে চিহ্নিত, কিন্তু তার মধ্যে এই গ্রিন মার্ক যে এরিয়া, সবুজ রঙের যে অঞ্চলটাকে আমি চিহ্নিত করেছি, সেই অঞ্চলটাকে আমি বলতে চাইছি যে সেটা হচ্ছে তার প্রফেশনাল এরিয়া। তার বিভিন্ন যে শারীরবৃত্তীয় কাজ, যেমন খাদ্য সংগ্রহ, প্রজনন ইত্যাদি পারপাসের জন্য সে জায়গাটাকে ব্যবহার করে, কিংবা একদম বাস করার জন্য ব্যবহার করে। তাহলে নিচটা হচ্ছে প্রফেশনাল এরিয়া, এক কথায়। এবার দেখো ইকোলজিক্যাল নিচের এই ধারণাটি প্রথম দেন বিজ্ঞানী গ্রিনেল। এবার তিনি যখন ধারণা দেন, তিনি অনেক রকম নিচের কথা বলেন, নিচ বিভিন্ন প্রকারের ভাগে ভাগ করতে, অর্থাৎ যেহেতু এটা একটা প্রফেশনাল এরিয়া, কার্যকরী ভূমিকা যেখানে পালন করে, আমি সেটা বলেছি। অর্থাৎ বসতিতে যেমন শুধু বসবাস করছিল, এখানে বসবাসের সাথে তার কার্যকরী ভূমিকা। তাহলে একটা জীবের কাজ মানে বিভিন্ন ধরনের কাজ বোঝানো যেতে পারে। তাহলে তার রেসপেক্টে বিভিন্ন ভাবে আমরা ইকোলজিক্যাল নিচকে ভাগ করতে পারি। যেরকম প্রথমেই আসি এই দুটো ভাগে, প্রাথমিক নিচ এবং প্রকৃত নিচ। প্রাথমিক নিচটা হচ্ছে ফান্ডামেন্টাল নিচ, অর্থাৎ যে ম্যাক্সিমাম জায়গাটা কোনো জীব প্রতিযোগিতা ছাড়াই এমনিতে ব্যবহার করতে পারে বা সে অর্জন করে, তাকে বলবো। ধরো তাহলে আমি একটু সহজ করে বোঝাই যে এটা হচ্ছে সমগ্র এরিয়া, বা এই রেড মার্ক এরিয়াটা হচ্ছে হ্যাবিটেট। আমি আগেই সেটা বলেছিলাম। এই হ্যাবিটেটের মধ্যে ধরে নাও যে এই গ্রিন মার্ক অঞ্চলটা হচ্ছে তার নিচ, এটা আমরা আগেই আলোচনা করেছি। এবার এই নিচটার মধ্যে যেটা সর্বাধিক এরিয়া, যেটা সে যে কোনো প্রতিযোগিতা ছাড়াই দখল করতে পারছে, সেটাকে আমরা বলতে পারবো যে প্রাথমিক নিচ। অর্থাৎ দেখা যায় যে সে এখানে কোনো তেমন প্রতিযোগিতা নেই, একটা বাঘ হয়তো এতটা জায়গা সে দখল করতে পারছে, তাহলে সেটা হচ্ছে তার প্রাথমিক নিচ। তার মানে প্রাথমিক নিচের পরিমাণটা বেশি, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্পেস, ম্যাক্সিমাম স্পেস সে যেটা দখল করতে পারছে। তাহলে এইটাকে আমরা প্রাথমিক নিচ বলতে পারি। এবার দেখা গেল যখন অন্যান্য অনেক জন্তু বা অন্যান্য অনেক প্রাণী এসে পৌঁছালো, তখন হয়তো যে এখানে যখন প্রতিযোগিতা বেড়ে গেল, কম্পিটিশনটা যখন বেড়ে গেল, তখন দেখা গেল যে এতটা জায়গার মধ্যে সে এতটাকে ব্যবহার করতে পারলো না। হয়তো তার মধ্যে আবার এই গ্রিন মার্কের মধ্যে যে আমি আবার কালো রঙের মার্ক করলাম, এইটা হচ্ছে প্রকৃত নিচ, এই ব্ল্যাকটা। আর এইটা হচ্ছে পুরো গ্রিন মার্ক অঞ্চলটা ছিল প্রাথমিক নিচ। তার মানে যখন প্রতিযোগিতা আছে, তখন যে মিনিমাম জায়গাটা সে পাচ্ছে, মিনিমাম স্পেস, তাহলে এটা হচ্ছে মিনিমাম বা সর্বনিম্ন যে অঞ্চলটা দরকার, আর প্রাথমিক হচ্ছে ম্যাক্সিমাম স্পেস। মানে প্রতিযোগিতা যখন নেই, তখন যে সর্বাধিক জায়গাটা ব্যবহার করতে পারছে। তাহলে আমার ছবি অনুযায়ী সম্পূর্ণ সবুজ রঙের অঞ্চলটি হচ্ছে প্রাথমিক নিচ, এবং সবুজের মধ্যে যে আবার কালো রঙের অঞ্চলটি আমি আলাদা করেছি, চিহ্নিত করেছি, সেটাকে আমি বলতে পারি প্রকৃত নিচ। অর্থাৎ যখন এখানে প্রতিযোগিতা আছে, অন্যান্য প্রাণী এসে পৌঁছেছে, তখন কিন্তু প্রতিযোগিতা বেড়ে যাওয়ার কারণে সেই প্রাণীটাকে তার নিচটাকে সংকুচিত করতে হচ্ছে। তার ফলে আমি এই ব্ল্যাক মার্ক অঞ্চলটাকে বলতে পারি প্রকৃত নিচ, মানে এইটুকু নিচ না হলে তার চলবে না। আর এই সমগ্র গ্রিন রঙের অঞ্চলটি, সবুজ রঙের অঞ্চলটি, যেটা হচ্ছে তার ম্যাক্সিমাম, অর্থাৎ যখন কোনো প্রতিযোগিতা নেই, কোনো সংকোচনের প্রয়োজন নেই, তখন ম্যাক্সিমাম যে জায়গাটা সে দখল করে থাকতে পারছে, সেটাকে আমি বলতে পারি প্রাথমিক নিচ। ওকে, এবার আমরা আসি আরেক রকম যে ভাগ করা হয়েছে, ট্রফিক নিচ, হ্যাবিটেট নিচ, প্রজননিক নিচ। এটা হচ্ছে কি ধরনের চাহিদা বা কি ধরনের কাজ জীবটা করবে, তার ভিত্তিতেই ভাগ করা হয়েছে। ট্রফিক নিচ মানে হচ্ছে যে ধরনের নিচে শুধু খাদ্য জন্য সেটা সংরক্ষিত। তাহলে খাদ্য সংগ্রহ যে নিচ থেকে করবে, খাদ্য সংগ্রহের জন্য যে নিচটাকে ব্যবহার করবে, তাকে আমরা বলতে পারি ট্রফিক নিচ। অর্থাৎ দেখা যাবে যে বাঘটা বা কোনো একটা জন্তু, হরিণ হতে পারে, বাঘ হতে পারে, সিংহ হতে পারে, এনিথিং, সে খাদ্য সংগ্রহের জন্য যে অঞ্চলটাকে পার্টিকুলারলি ব্যবহার করছে, তাকে আমরা বলতে পারি ট্রফিক নিচ।
তাহলে দেখা যাবে, আমি এই আগের ছবিটাকে একটু মুছে দিই, আমি এই নিচটাকে একটু ভাগ করে দিই, যে ধরো সমগ্র হ্যাবিটেটের মধ্যে আবারও সেই আমার এই পুরোটা হচ্ছে হ্যাবিটেট, এই রেড কালার অংশটা হচ্ছে হ্যাবিটেট, তার মধ্যে মিনিমাম যে স্পেসটা সেটা হচ্ছে নিচ। এবার দেখা গেল যে বাঘটা খাদ্যের জন্য হয়তো এই জায়গাটাকে ব্যবহার করে, তাহলে আমি এইটাকে বলতে পারি 1 নম্বর ট্রফিক নিচ। আমি এই 1 নম্বরটাকে ট্রফিক নিচ হিসেবে দেখাচ্ছি, অর্থাৎ খাদ্য আহরণের জন্য সে এই জায়গাটাতে যায়। আবার খুব ডেন্স ফরেস্ট যেটা দেখা যায় যে এই রকম জায়গাটা সে প্রজননের জন্য ব্যবহার করে, তাহলে এটা হচ্ছে 3 নম্বর অঞ্চল, তাহলে প্রজননের জন্য এইটাকে ব্যবহার করে। আর সে থাকার জন্য, বসবাস করার জন্য হয়তো এই ব্লু মার্ক অঞ্চলটাকে ব্যবহার করে, এখানে হয়তো সে থাকে। তাহলে এইটা হচ্ছে হ্যাবিটেট নিচ 2 নম্বর, আর 1 নম্বর এটা হচ্ছে ট্রফিক নিচ। তার মানে আমি যেটা বলতে চাইছি যে এই পুরোটাই হচ্ছে তার নিচ, এই যেগুলো ভেতরের মধ্যে মার্ক করেছে, কিন্তু তার মধ্যে সবুজ রঙের অঞ্চলটা খাদ্য সংগ্রহের জন্য ব্যবহার করে, ব্লু কালার অঞ্চলটাকে সে বসবাসের জন্য ব্যবহার করে, বসবাসের জন্য যে নিচটা রয়েছে তাহলে সেটা হচ্ছে এই জায়গাটা। আর প্রজননের জন্য এই কালো যে অঞ্চলটা এটাকে ব্যবহার করে প্রজননের জন্য, তাহলে প্রজননের জন্য যে অঞ্চলটাকে ব্যবহার করে তাহলে তাকে বলা হচ্ছে রিপ্রোডাক্টিভ নিচ বা প্রজননিক নিচ। অর্থাৎ একটা জীব যেখানে খাদ্য সংগ্রহ করে সেখানেই প্রজনন করবে এরকম কোনো কথা নেই, বা সেখানেই বসবাস করবে এরকম কোনো কথা নেই। আমি খুব মজা করে একটা কথা বলি, যে ধরো যেখানে একটা বাঘ বসবাসের জন্য ব্যবহার করে, একটা গুহায় হয়তো সিংহ থাকে, তাহলে নিশ্চয়ই হরিণ সকালবেলা গিয়ে গুহার কাছে গিয়ে বলবে না এই তো আমি এসেছি তুমি আমাকে খেয়ে নাও। অর্থাৎ খাওয়ার জন্য সে বসবাস করে গুহায় সিংহটি, কিন্তু খাবার সংগ্রহের জন্য তাকে কিন্তু অন্য জায়গায় যেতে হবে, যেখানে হরিণ পাওয়া যাবে, যেখানে বাইসন পাওয়া যাবে, যেখানে সে যাদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করবে তাদের পাওয়া যাবে। অতএব বসবাসের জন্য যে হ্যাবিটেট নিচ রয়েছে, খাদ্য সংগ্রহের নিচ আলাদা হবে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যাবে ডেন্স ফরেস্ট কিংবা এরকম গুহার মধ্যে এরকম কোনো গুপ্ত জায়গাকে তারা প্রজননের জন্য নির্বাচন করে, তাহলে সেটাকে আমরা বলতে পারি প্রজননিক নিচ। তাহলে এই 3 ধরনের নিচে আমরা যেটা দেখলাম যে এই সমগ্র অঞ্চলটি হ্যাবিটেট হলেও এইটুকু হচ্ছে তার পুরোটা নিচ, কিন্তু এই আলাদা আলাদা 3টে অঞ্চল করার অর্থটাই হলো সবুজ রঙের অঞ্চলটাকে সে যেহেতু খাদ্য সংগ্রহের জন্য ব্যবহার করছে তাই এটা ট্রফিক নিচ, কালো রঙের অঞ্চলটাকে সে যেহেতু প্রজননের জন্য ব্যবহার করছে তাই এটা প্রজননিক নিচ, আর এই ব্লু কালারের অঞ্চলটিকে যেহেতু সে বসবাসের জন্য ব্যবহার করছে তাই এটাকে আমরা বলতে পারি হ্যাবিটেট নিচ। এবারে বিজ্ঞানী জি ই হাচিনসন ইনি আবার এক ধরনের নতুন নিচের কথা বলেন, তার নাম হচ্ছে হাইপার ভলিউম নিচ, বা এটাকে বলা হয় মাল্টি ডাইমেনশনাল নিচ। এবং বা এটাকে বলা হয় বহুমাত্রিক নিচ, একই জিনিস সবগুলো। তাহলে এই তিনটেই একই কথা, হাইপার ভলিউম নিচ বা মাল্টি ডাইমেনশনাল নিচ বা বহুমাত্রিক নিচ। এই ধারণাটা প্রবর্তন করেন বিজ্ঞানী জি ই হাচিনসন। তার ধারণা অনুযায়ী হাইপার ভলিউম মানে হচ্ছে নিচটাকে আমরা যদি বিভিন্ন ডাইমেনশনে চিন্তা করি, বিভিন্ন অ্যাক্সিসে চিন্তা করি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তাহলে একটা বহুমাত্রিকতা আমরা পাবো। অর্থাৎ এখানে নিচটা আমরা যেমন আগেরগুলো একটা স্পেসিফিক শর্ত ধরে আলোচনা করছিলাম, যখন এটা বিভিন্ন শর্তের উপর নির্ভর করবে, বিভিন্ন শর্তের উপর নির্ভরশীল হবে, এই নিচটা বিভিন্ন শর্তের উপর নির্ভরশীল হবে এবং তার লেখচিত্রে অনেকগুলো অক্ষ থাকবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ বা জেড অক্ষ, এবং
অনেক ক্ষেত্রে এটা 2D, এখন তো 2D 3D বা মাল্টি ডি এরকম ভাবে আমরা ভাবতে পারি। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এরকম হিসাবে লেখচিত্রে যখন আমরা প্রকাশ করতে পারবো। অর্থাৎ আমরা শুধু স্পেসটাকে দুটো মানে শুধু দৈর্ঘ্য উচ্চতা ভাববো না, আমরা আয়তন হিসাবে ভাববো যে কোনো একটা জীব কোনো একটা অঞ্চলে আছে, কতটা আয়তন জায়গা সে দখল করে আছে। এটাও হচ্ছে বহুমাত্রিক নিচের ধারণার মূল কথা। অর্থাৎ এখানে বিভিন্ন শর্তের উপর নির্ভর করে এই নিচটাকে আমরা ডিটারমাইন করব যে নিচটা কতটা সে দখল করবে, কোন জীব কতটা নিচ দখল করবে, সেটা যখন বিভিন্ন শর্তের উপর নির্ভর করবে সেটাকে বলা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল নিচ বা হাইপার ভলিউম নিচ বা বহুমাত্রিক নিচ। এটা হচ্ছে নিচের লেটেস্ট কনসেপ্ট। এবার দেখো একটা বসতিতে, যেটা মূল কথাতে আসি, যে একটা হ্যাবিটেটের মধ্যে কিন্তু অনেক ধরনের জীব তারা থাকতে পারে, কিন্তু কখনোই দুটো ভিন্ন প্রাণীর নিচ এবং যারা বিশেষ করে কম্পিটিটর বা প্রতিযোগী তাদের কিন্তু একই হতে পারে না। বিজ্ঞানী গজ বলে একজন, গজ GAUSE, তার একটা নীতি আছে, প্রিন্সিপাল আছে। তিনি বলেছেন, ইংলিশে বলি, টু কমপ্লিট কম্পিটিটরস cannot coexist। অর্থাৎ যেমন একই রাজ্যে দুজন রাজা থাকতে পারে না, সেরকম এক নিচে দুটো প্রতিযোগী স্পিসিস থাকতে পারবে না। টু কমপ্লিট কম্পিটিটরস, তারা যদি সম্পূর্ণভাবে প্রতিযোগী হয় তারা কিন্তু কোএক্সিস্ট করতে পারবে না। অর্থাৎ তারা প্রতিযোগী হলে দুজনই একটা জায়গায় থাকতে পারবে না। তাহলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে স্যার নিচ কি ওভারল্যাপ করতে পারে, নিচ কি অতিক্রমণ করতে পারে, নিচ অতিক্রমণ বা ওভারল্যাপ। তাহলে দেখো আমি যদি তোমাদেরকে গ্রাফ এঁকে দেখাই, গ্রাফে ধরে নাও এই ব্ল্যাক অঞ্চলটা হচ্ছে একটা প্রাণীর নিচ, ব্লু অঞ্চলটা হচ্ছে আরেকটা প্রাণীর নিচ, এইটা এ প্রাণীর নিচ, এটা বি প্রাণীর নিচ। তাহলে কোনো অসুবিধা নেই, এরকম হলে খুব ভালো। অর্থাৎ দুটো ভিন্ন প্রাণীর নিচটা কিন্তু ডিফারেন্ট হওয়াটাই উপযুক্ত আর কি, ডিফারেন্ট হওয়াটা উচিত। কিন্তু কখনোই যেটা হবে না সেটা একটু দেখাই, যে ধরো এইটা একটা প্রাণীর নিচ, এটা এ প্রাণীর নিচ, এর মধ্যেই আরেকটা কম্পিটিটর স্পিসিস বি প্রাণীর নিচ আছে, এইটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়। আমি কাটা চিহ্ন দিলাম, নিচ এইরকম ভাবে অতিক্রমণ করতে পারে না। এইটা ডবল রাইট, অর্থাৎ এটা একদম সম্ভব, এটা হতেই পারে। আরেকটা কি দেখাই, ধরো যদি কোনো কারণে এটা একটা প্রাণীর নিচ হয় এবং আরেকটা প্রাণীর নিচ হচ্ছে ধরে নাও এই রকম, অর্থাৎ কিছুটা ওভারল্যাপ আছে, এই জায়গাটাকে আমরা বলতে পারি নিচ ওভারল্যাপ। অর্থাৎ একটা অল্প অঞ্চল তারা ওভারল্যাপ করে আছে, এটা এ প্রাণীর নিচ, এটা বি প্রাণীর নিচ, কিন্তু একটু ওভারল্যাপ করে আছে, এই রকম ওভারল্যাপ সম্ভব। অর্থাৎ একটা নিচের ম্যাক্সিমাম পোরশন কিন্তু দখল করে নেই, যেটা আমি বলছিলাম যে রিয়েলাইজড নিচ, ফান্ডামেন্টাল নিচের ক্ষেত্রে। অর্থাৎ প্রতিযোগিতা থাকলে তারা একটু নিজেদেরকে সংকুচিত করে নেবে, কিংবা দুজনের হয়তো একটা কমন স্পেস থাকতে পারে কিছুটা, কিন্তু পুরোপুরি কমন স্পেস মানে পুরোপুরি এই রকমটা সম্ভব নয়। তাহলে বাস্তবে এটা সম্ভব, এটাতে ডবল টিক দিয়েছি, অর্থাৎ এটা তো একদমই সম্ভব, এটা সবচেয়ে ভালো কন্ডিশন, এটা হচ্ছে সবচেয়ে গুড আর কি, এটা হচ্ছে গুড কন্ডিশন। এটাও চলতে পারে, এটা চলে, কিন্তু যেটা হবে না সেটা হচ্ছে এইটা বাস্তবে পসিবল নয়। আমি এটাতে 3টে ক্রস দিয়ে দিলাম, অর্থাৎ নিচ এভাবে ওভারল্যাপ করে থাকতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের গজের এই নীতিটি মনে রাখতে হবে যে টু কমপ্লিট কম্পিটিটর ক্যান নট কোএক্সিস্ট। বাংলা করলে দাঁড়ায় দুটি সম্পূর্ণ প্রতিযোগী কখনোই একসাথে থাকতে পারে না। আমি যেরকম উদাহরণ দিয়ে বললাম যে এক রাজ্যে দুজন রাজা থাকতে পারে না, ঠিক সেরকম দুজন কমপ্লিট কম্পিটিটর বা দুজন সম্পূর্ণ প্রতিযোগী তারা একসাথে বসবাস করতে অক্ষম। তাদের নিচ কোনো সময়ই ওভারল্যাপ করবে না, নিচ মাস্ট বি সেপারেটেড, নিচটা অবশ্যই আলাদা হতে হবে। তাহলে বসতির মধ্যে
10 রকমের প্রজাতি থাকতে পারে, 20 রকমের প্রজাতি থাকতে পারে, 50 রকমের প্রজাতি থাকতে পারে, কিন্তু একটা প্রাণীর নিচ, একটা জীবের নিচ কিন্তু স্পেসিফিক, সেই নিচটা অন্য কোনো জীব দখল করতে পারে না। কতটা দখল করতে পারবে, তোমরা যদি এই গ্রাফটা ভালো করে বোঝো তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরকমটা সবচেয়ে ভালো কন্ডিশন, এটা চলতে পারে কিন্তু এটা কোনোভাবেই পসিবল না। অর্থাৎ দুটো ভিন্ন প্রাণীর নিচ সম্পূর্ণভাবে এক হবে, এটা হতে পারে না। আমি একটু আগেই বলছিলাম যে হ্যাবিটেট মানে যেখানে বিভিন্ন ধরনের প্রজাতি থাকতে পারে, হ্যাবিটেটে 50, 60, 100 রকমের প্রজাতিও থাকতে পারে, কিন্তু নিচ আলাদা হয়। কিন্তু একটা কনসেপ্টের কথা তোমাদেরকে বলি, মনোটাইপিক হ্যাবিটেট। এখানে মনো কথাটার মানে হচ্ছে এক, টাইপ মানে এখানে একটা ধরনের কথা বলা হচ্ছে। তাহলে যে ধরনের হ্যাবিটেটে, এটা একটা বিশেষ ধরনের উদাহরণ, যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা বড় হ্যাবিটেট জুড়ে মাত্র একটা জীবেরই বা একটা টাইপের জীবের প্রাধান্য দেখা যাচ্ছে। তাহলে কোনো একটা হ্যাবিটেটে যেরকম যদি এরকম একটা জীবের প্রাধান্য লক্ষ্য করা যায়, তাহলে তাকে আমরা বলবো মনোটাইপিক হ্যাবিটেট। মনোটাইপিক হ্যাবিটেট। অনেক ক্ষেত্রেই কিছু কিছু অঞ্চলে দেখা যায় যে একটা বিশেষ প্রজাতির প্রাধান্য লক্ষ্য করা যায়। যেমন ক্যালিফোর্নিয়াতে প্রায় 61,000 বর্গ কিলোমিটার অঞ্চলে সেঞ্চুরিয়া প্রজাতি বলে একটি অ্যাস্টারিসি গোত্রের গাছ সেখানে প্রাধান্য পাচ্ছে। অর্থাৎ সেখানে ওই অঞ্চলে শুধু ওই গোত্রের গাছটিই পাওয়া যাচ্ছে। তাহলে এটা একটা মনোটাইপিক হ্যাবিটেটের উদাহরণ। এরকম মনোটাইপিক হ্যাবিটেট খুব অল্প হলেও পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তাহলে আজকের ক্লাসটা থেকে আমরা হ্যাবিটেট এবং নিচ সম্পর্কে একটা ধারণা পেলাম, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা ইকোসিস্টেম এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব।